নমস্কার। আজকের ভিডিওতে মূল যে বিষয়টা সেটা বাংলাদেশকে নিয়ে। তার কারণ বাংলাদেশ যেভাবে ভারতবর্ষের সাথে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটি একবারেই তলানিতে নিয়ে চলে এসেছে, যে কারণের জন্য ভারতবর্ষ একটি একটি করে বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে। এবং সেই বড় বড় সিদ্ধান্তগুলি এরকমই হচ্ছে যে ভারতবর্ষ মূলত চাইছে যেটি বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের স্বয়ং যেগুলি সম্পর্কগুলি ছিল, বিশেষ করে ব্যবসা বাণিজ্য, সেগুলিকে ভারতবর্ষ বন্ধ করে দিতে চাইছে। এর মূল কারণই হচ্ছে বাংলাদেশ হচ্ছে একটি ধর্ম অন্ধ দেশের মধ্যে পরিণত হয়েছে। ধর্ম কী জিনিস সেটা অধিকাংশ বাংলাদেশের যারা বড় বড় ধর্ম অন্ধ ব্যবসায়ীরা রয়েছেন, হুজুররা রয়েছেন, তারা জানেনই। পৃথিবীতে অন্য কোনো ধর্ম বলে বস্তু নাই, একটি ধর্ম, সেটি হচ্ছে সনাতন। সনাতন মানে আত্মা। আত্মার ধর্ম কি? আত্মার ধর্মই হচ্ছে পরমাত্মার সঙ্গে মিলিত হওয়া। পরমাত্মা হচ্ছেন স্বয়ং যে সৃষ্টিকর্তা, তিনি যে সবাইকে সৃষ্টি করেছে। বাংলাদেশের জনগণকে বলছি, আলাদা করে আপনাকে কিছুই সৃষ্টি করেনি, আলাদা করে আপনার জন্য কিচ্ছু দেয় নাই। তাই ভালো করে বুঝে নেন। আর কি আত্মার ধর্ম কি না? আত্মার ধর্মই হচ্ছে, এবার আত্মার দুটি বিভাগ আছে, বুঝতে হবে। শ্রীমদ্ ভাগবত গীতাটি পড়তে হবে। শুধু একটা ধর্মগ্রন্থ পড়লে হবে না, আপনাকে জানতে গেলে আরও বিশেষ বিশেষ যে ধর্মগুলি মানুষ মেনে চলে, তাদের মূল ধর্মগ্রন্থগুলি আপনাকে অন্তত একবার করে হলেও পড়তে হবে। সেই মূল ধর্মগ্রন্থগুলি গোটা পৃথিবী জুড়ে মূল সমস্যাটা কী? সনাতন ধর্ম অবলম্বীরা তারা বিশ্বাস করে যে আত্মার কখনো মৃত্যু হয় না। একটি জীব, তার মৃত্যু হয়, জীবের দেহটির মৃত্যু হয়, আর আত্মার আবার পুনর্জন্ম আছে। কিন্তু যারা আব্রাহিমিক ধর্মের অবলম্বী যারা রয়েছে, তারাই পৃথিবীতে মূলত সবথেকে বেশি। তারা মনে করে যে একটি জীবের দেহ আছে, সেই দেহেতে আত্মা থাকে, কিন্তু সেই আত্মা আবার আরেকটি দেহ প্রাপ্ত হয় না, অর্থাৎ আত্মার পুনর্জন্ম নাই। তো যাই হোক, আমি এই সম্বন্ধে বলতে গেলে অনেক কথা, সে আমি আমার অন্য ভিডিওগুলি শ্রীমদ্ ভাগবত গীতা থেকে বা ভাগবতম থেকে বা চৈতন্য চরিতামৃত থেকে আপনাদেরকে আমি বোঝাবো যে কীভাবে এই সৃষ্টি চলে। আর পরমাত্মা যিনি সবার হৃদয়ে আছেন, সমস্ত জীবেরই অংশ তার, সেখানে কোনো জাতি ভেদ নেই, কোনো দরিদ্র নেই, কোনো নেই। প্রত্যেকটি জীব, যেই জীবের দেহটি রয়েছে, সেই জীব দেহটি আবার পরিত্যাগ করবে, আবার দেহ পাবে, এইভাবে পুনর্জন্মের ভাবেই চলে। তো সেই জীব, তার সাথে কি সম্পর্ক সেটা আমি ভগবদ্গীতা থেকে বলবো। এখনকার দিনের যেসব কট্টর মানুষগুলি রয়েছে, যারা ধর্মান্ধ মানুষ রয়েছে, তারা কি বুঝে সেটির সম্বন্ধে আমি বিশেষভাবে ব্যাখ্যা করব। আমার পরের ভিডিওগুলিতে আপনারা অবশ্যই পাবেন। তাই ভিডিওগুলি ছোট করতে চাইছি, কিন্তু ছোট করব কী করে? তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন, নোটিফিকেশানটা যদি আপনি বেল আইকনে দেন, তাহলে কী হবে, আপনার কাছে সরাসরি চলে যাবে, আপনি দেখতে পাবেন। অনেকের তো পড়ার সময় নেই, শুধু পেট, অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্যই সারাদিন পরিশ্রম করতে হচ্ছে, যে কারণের জন্যে অনেকে শোনার সময় আছে, শুনবেন। তো বাংলাদেশের পরিস্থিতিটা এইটাই যে বাংলাদেশ ভারতবর্ষ বিদ্বেষী হওয়ার কারণটি একটাই, এইসব হুজুরদের কারণ। ঠিক আছে? তো এই হুজুররা যেভাবে পুরো জনগণকে খেপিয়ে তুলেছে, সেই খেপিয়ে তোলার কারণের জন্যই এইরকম পরিস্থিতি। তাই ভারতবর্ষ ধীরে ধীরে তাদের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু বন্ধ করছে। এবার দেখুন, আপনারা প্রতিবেশীকে লম্ফঝম্প করে, প্রতিবেশীদের নামে নানা রকম কটূক্তি করে ভারতবর্ষকে নানা রকমভাবে ব্যতিব্যস্ত করার চেষ্টা, ভারতবর্ষের যে যতটুকু অংশ রয়েছে সে তাকে নিয়ে নেবার যে হুমকি,
তো ভারতবর্ষ ধীরে 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 তার যে বৈদেশিক নীতি বাংলাদেশের মধ্যে ছিল তার পুনর্মূল্যায়ন করছে, শুরু করেছে। আপনাদের দেশের জনগণ যে এই দেশটি আগামী দিনে একটি উচ্চতম পর্যায়ে যাবার পুরো সম্ভাবনা ছিল, সিঙ্গাপুর, থাইল্যান্ড এইসব দেশের মতো আরও উন্নত দেশের মতো হওয়ার সুযোগ ছিল, কিন্তু সেই দেশটি আজকে পতন অবশ্যম্ভাবী। ধীরে ধীরে খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ হওয়ার জায়গায় ধীরে ধীরে সেই দেশটি, বাংলাদেশটি আজকে নামের দিকে চলে যাবে। এখনো সময় আছে। প্রতিহিংসা, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য ত্যাগ করুন। বাংলাদেশ ভারতবর্ষের সঙ্গে ঝগড়া গণ্ডগোলগুলো কিছুই পাবে না, কোনো দিন উন্নতিই করতে পারবে না। যে পাকিস্তানের দশা হয়েছে, পাকিস্তানের আজকে কী দশা। তাই এই ভিডিওটি দেখে আমার একটি ভিডিও বানাতে ইচ্ছে গেল, কেননা এই ভিডিওতে যা দেখছি পরের পর যে সব ব্যবসা বাণিজ্যগুলি ভারতবর্ষ তা বন্ধ করে দিচ্ছে। এতে ভারতবর্ষের 30টা রাজ্য আছে, গোটা পৃথিবীর বুকে ভারতবর্ষ ব্যবসা করে। আপনাদেরকে বুঝতে হবে ভারতবর্ষের উপর দিয়ে আপনাকে ব্যবসা করতে হবে। তো এই ভারতবর্ষকে খেপিয়ে কিছু লাভ হবে না। ভারতবর্ষের বিদ্বেষ ছড়িয়ে কিছু লাভ হবে না। ভারত বয়কট করে কিছু লাভ হবে না। যেই আপনারা আপনাদের দেশের ভোটিং ব্যবস্থা, এইগুলো আপনাদের দেশকেই ঠিক করতে হবে। তাই বেশি দীর্ঘায়িত করব না। আমার ভিডিওটি শোনার পর বিবেচনা করে, আমার ক্ষুদ্র ভিডিও কজন লোক আর দেখে, এতে কী লাভ হবে কি জানি, তবু ভিডিওটি করছি। নমস্কার। বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে 3 ধরনের মোট 9টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুক্রবার দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। নিষিদ্ধ করা পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়। তবে সমুদ্রপথে মুম্বাইয়ের নভোসেবা বন্দর দিয়ে এসব বাংলাদেশি পণ্য ভারতে যেতে পারবে। এনবিআরের তথ্য বলছে, গত অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে এই 9 ধরনের পণ্য রপ্তানি হয় 1,645 কোটি টাকার। এর 99% রপ্তানি হয়েছে স্থলবন্দর দিয়ে। এ নিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে গত 3 মাসে 3 দফায় নিষেধাজ্ঞা আরোপ করল ভারত। গত 17 মে স্থলবন্দর দিয়ে ভারতে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা ও সুতার উপজাত, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয় সহ বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করা হয়। এর আগে গত 9 এপ্রিল ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশি পণ্য রপ্তানির সুবিধা প্রত্যাহার করে দেশটি। বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে 3 ধরনের মোট 9টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুক্রবার দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। নিষিদ্ধ করা পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়। তবে সমুদ্রপথে মুম্বাইয়ের নভোসেবা বন্দর দিয়ে এসব বাংলাদেশি পণ্য ভারতে যেতে পারবে। এনবিআরের তথ্য বলছে, গত অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে এই 9 ধরনের পণ্য রপ্তানি হয় 1,645 কোটি টাকার। এর 99% রপ্তানি হয়েছে স্থলবন্দর দিয়ে। এ নিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে গত 3 মাসে 3 দফায় নিষেধাজ্ঞা আরোপ করল ভারত। গত 17 মে স্থলবন্দর দিয়ে ভারতে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা ও সুতার উপজাত, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয় সহ বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করা হয়। এর আগে গত 9 এপ্রিল ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশি পণ্য রপ্তানির সুবিধা প্রত্যাহার করে দেশটি।